Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today, I, Muhammad Hafiz Al Asad, Assistant Professor, Mirpur College, Dhaka, to deliver my lecture for Finance and Banking subject, BBA Honors Program. My course is Financial Management and my lecture titles is Capital Budgeting and Risk Analysis. So today I solve some mathematical problems in capital budgeting and risk analysis. So first mathematical problem is shown. You are the financial analyst of Mahindra Limited. The director of capital budgeting has asked you to analyze two proposed capital of taka 10,000 and the cost of capital for both projects is 12%. The project's net expected cash inflow are as follows. তাহলে এখানে বলা হলো যে তুমি মাহিন্দ্রা লিমিটেডের একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট, সো তোমাকে ডিরেক্টর দুইটা প্রপোজড প্রজেক্টের ক্যাপিটাল বা এনসিও বা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কথা বলা হলো যে 10,000 এটা দেওয়া আছে অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল অফ বোথ প্রজেক্টস ইজ 12% এবং উভয় প্রজেক্টের ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল 12% দেওয়া আছে এবং উভয় প্রজেক্টের এনসিবি বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এটা দেওয়া আছে। সো আমরা এখানে দেখলাম ইয়ার 1 to 4 ইয়ার্স পর্যন্ত এক্সপো 1 এন্ড এক্সপো 2 এর ক্যাশ ফ্লোগুলা দেওয়া আছে। এখন এখান থেকে আমাদেরকে ডিটারমিন করতে হবে ক্যালকুলেট ইচ প্রজেক্টস এনপিভি, অর্থাৎ উভয় প্রজেক্টের এনপিভি এটা ডিটারমিন করতে হবে, ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর ডিটারমিন করতে হবে অ্যান্ড মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন দ্যাট মিনস এমআইআরআর এটা ডিটারমিন করতে হবে। 2 নম্বরে বলছে হুইচ প্রজেক্টস অর প্রজেক্টস শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর ইন্ডিপেন্ডেন্ট। যদি তারা স্বাধীন প্রকল্প হয় তাহলে এখানকার কি একটা প্রজেক্ট না উভয় প্রজেক্ট তোমার গ্রহণযোগ্য হবে এই সিদ্ধান্তটা দেওয়ার কথা বলা হলো। আবার বলা হচ্ছে যে হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে এই দুইটা প্রজেক্টের মধ্যে থেকে কোন প্রজেক্ট তুমি গ্রহণ করবা এই সিদ্ধান্তটা প্রদান করার জন্য। তাহলে আসো আমরা যদি এটা সলভ করি তাহলে আমরা এখানে এক্সপো 1 এটা দিয়ে শুরু করি। সো আমরা ক্যালকুলেট এনপিভি এটা করব। এখন প্রশ্নে যে ডিসকাউন্ট রেট 12% দেওয়া আছে এনপিভি সে 12% ধরে আমরা এই এনপিভিটা ডিটারমিন করব। তাহলে আসো এক্সপো 1 এর মধ্যে ইয়ার 1 to 4 ইয়ার্স আমরা লিখলাম, দেন এনসিবি অর সিএফএটি প্রশ্ন থেকে আমরা এই ফিগারগুলো লিখলাম, অর্থাৎ 6,500 ফর ফার্স্ট ইয়ার, 3,000 ফর সেকেন্ড ইয়ার, 3,000 for third year and 1,000 for fourth year. So PV factor at the rate of 12%, কারণ প্রশ্নে তোমার ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ক্যাপিটাল এটা দেওয়া ছিল 12%। সো 12% এর 1 টাকার বর্তমান মূল্যগুলো আমরা এখানে লিখলাম। এখন এই 1 টাকার বর্তমান মূল্য আমরা কোথায় পাবো বা কিভাবে ডিটারমিন করব? 1 টাকার বর্তমান মূল্যটা 1 টাকার বর্তমান মূল্য এটা তোমার বইয়ের ফিনান্স বইয়ের পিছনে দেওয়া আছে ফ্যাক্টর টেবিল হিসাবে। সেখানে 4টা টেবিল দেওয়া আছে। টেবিল এ এটা হচ্ছে ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, অর্থাৎ 1 টাকার ভবিষ্যৎ মূল্য, এটা দেওয়া আছে টেবিল নাম্বার এ অথবা টেবিল নাম্বার 1। দেন টেবিল নাম্বার 2
দুই নম্বর টেবিলে দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরস এট দ্য রেট অফ টাকা 1 সো আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এটা 2 নম্বর টেবিল থেকে আমরা পাই। তাহলে আমরা 2 নম্বর টেবিল থেকে এই মানগুলা শো করব, সেখান থেকে আমরা খুঁজে বের করে এখানে পুট করব। সো 12%-এ তোমার ইয়ার অনুযায়ী এই রেজাল্টগুলো আমরা বসাবো। এরপরে আমরা প্রেজেন্ট ভ্যালু ডিটারমিন করব। সো প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে ইয়ার পিবিআইএফ অর্থাৎ ইন্টারেস্ট ফ্যাক্টরস গুণ এনসিবি বা সিএফএটি গুণ করলে আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু এটা পাবো। দেন ফার্স্ট ইয়ারের প্রেজেন্ট ভ্যালু 5803, সেকেন্ড ইয়ার 2391, থার্ড ইয়ার 2135 এন্ড ফোর্থ ইয়ার হচ্ছে 635। সো এখন এই ফিগারগুলো সব যোগ করলে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু এটা পাবো। সো আমরা যোগ করে টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়েছি 10,966 টাকা। দেন এখান থেকে মাইনাস এনসিও, এটা তোমার এনসিওটা বিয়োগ করলে তুমি যেটা পাবা 10,000 টাকা। এখন যেটা পয়লা সেটাকে বলা হবে এনপিবি নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে এখন দেখো বিয়োগ করে আমরা যেটা এনপিবি পেয়েছি 966 টাকা, এটা পজিটিভ ফিগার। সো প্রশ্নের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা এক্সপো 1 এর এনপিবি ডিটারমিন করলাম। এখন এক্সপো 1 এ আমাদেরকে এরপরে বলছে আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন এটা ডিটারমিন করতে। এখন আইআরআর বের করতে গেলে আমাদের প্রয়োজন হবে দুইটা এনপিবি, একটা পজিটিভ এনপিবি, একটা নেগেটিভ এনপিবি। প্রশ্নের রিকোয়ারমেন্টস অনুযায়ী 12% ডিসকাউন্ট রেট ধরে আমরা যে এনপিবিটা করলাম এই এনপিবিটা পজিটিভ এনপিবি, এই এনপিবিটা পজিটিভ এনপিবি। সো আমরা একটা এনপিবি পেয়ে গেছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে আইআরআর করার জন্য নেগেটিভ এনপিবি। তাই আমরা এখানে যে 12% ডিসকাউন্ট এটাকে আমরা বাড়াবো, অর্থাৎ এইটাকে তুমি যত বাড়াবা এই এনপিবিটা তত কমবে। সো আমরা ট্রায়াল অর এরর মেথডে 12% থেকে আমি 20% ধরলাম, 8% বৃদ্ধি করে। কিন্তু যদি 20%-এ আমার এটা নেগেটিভ না আসে তাহলে আমি এরপরে আরো বাড়াবো, বাড়িয়ে ধরে কাজ করব। তখন এটাকে বলা হয় ট্রায়াল অর এরর, অর্থাৎ আমি ট্রায়াল দিব ভুল হবে, আবার ট্রায়াল দিব ভুল হবে, আবার ট্রায়াল দিব শুদ্ধ হবে, অর্থাৎ আমার প্রয়োজন ফুলফিল হবে। তাহলে এইভাবে আমরা এনপিবি বের করব, সেটা নেগেটিভ এনপিবি। তাহলে 20%-এ আমরা প্রথমে ফ্যাক্টরগুলো বের করব। এখন এই ফ্যাক্টর বইয়ের পিছনে ওই টেবিলে পাওয়া যাবে, অথবা তুমি বিকল্প ওয়ে তো এটা বের করতে পারো। সেটা কিভাবে? আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেও এই মানগুলা বের করতে পারি। সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি তুমি ইউজ করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা ব্র্যাকেট, ডান ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস ডিসকাউন্ট রেট, এটাকে ডেসিমেল ফরম্যাটে লিখতে হবে। সো যেমন এখানে 20%, সো তুমি লিখবা 0.20, ব্র্যাকেট ক্লোজ, হোল পাওয়ার। হোল পাওয়ার হচ্ছে অ্যারো সিম্বল অথবা x পাওয়ার y অথবা y পাওয়ার x। হোল পাওয়ার দেওয়ার পরে মাইনাস, ফার্স্ট ইয়ারের জন্য -1, এটা দিয়ে ইকুয়াল টু দিবা, দিলে ফার্স্ট ইয়ারের মান আসবে। দেন সেকেন্ড ইয়ার 1টাকে ডিলিট করে 2 দিয়ে ইকুয়াল টু দিলে সেকেন্ড ইয়ারের মান আসবে। এইভাবে তোমার যখন যে ডিসকাউন্ট রেট সেই ডিসকাউন্ট রেট প্রয়োগ করে তুমি এই মানগুলা ডিটারমিন করতে পারো। তাহলে আমরা বইয়ের পিছন থেকেও নিতে পারি, আবার ক্যালকুলেটর ফ্রেশ করেও আমরা এটা নিতে পারি। দেন এটা নেওয়ার পরে এখন আমরা গুণ করব প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য। সো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরস ইনটু এনসিবি অর সিএফএটি। এখন গুণ করলে তোমার যেটা বের হচ্ছে, যেমন ফার্স্ট ইয়ারে 5,417, সেকেন্ড ইয়ারে 2,083, থার্ড ইয়ারে 1,736 এবং ফোর্থ ইয়ার 482। সো এখন এই ফিগার সবগুলো যোগ করলে আসতেছে 9,718। সো এখান থেকে এনসিও বিয়োগ করো -10,000। সো বিয়োগ করলে তোমার আসতেছে 282 নেগেটিভ। সো এনপিবি নেগেটিভ পাওয়া গেল। এখন আইআরআর এর যে শর্তটা ছিল, একটা পজিটিভ এনপিবি একটা নেগেটিভ এনপিবি। সো আমরা দুইটা এনপিবি পেয়ে গেলাম এক্সপো 1 এ, পজিটিভ এনপিবি অ্যান্ড নেগেটিভ এনপিবি দুইটাই আমরা পেয়ে গেলাম। এখন আমরা আইআরআর এর সূত্র অনুযায়ী সেটা প্রয়োগ করব। তাহলে আসো আইআরআর এর সূত্রে লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস পজিটিভ এনপিবি ডিভাইডেড বাই পজিটিভ এনপিবি মাইনাস নেগেটিভ এনপিবি ইনটু
হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট। সো লোয়ার ডিসকাউন্ট রেট, আমার এখানে দুইটা ডিসকাউন্ট রেট দেওয়া ছিল, একটা ছিল 12% আর একটা ছিল 20%। এখন এটার মধ্যে 12 লোয়ার 20 হায়ার, এবং এটা পজিটিভ এনপিভি এবং মাইনাস 282 এটা নেগেটিভ এনপিভি। সো এখন যদি আমরা সূত্রের এই জিনিসগুলো বসাই, তাহলে লোয়ার ডিসকাউন্ট রেট 12% প্লাস পজিটিভ এনপিভি 966 ডিভাইডেড বাই পজিটিভ এনপিভি 966 মাইনাস নেগেটিভ এনপিভি 282 ইন্টু হায়ার ডিসকাউন্ট রেট 20 মাইনাস এখানে 12। সো ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসবে 6.19%। এখন তুমি তার সাথে 12% যোগ করো, তাহলে আমাদের আসতেছে 18.19%। সো আমরা আইআরআরটা বুঝলাম। এরপরে আসো এক্সপো 1 এ MIRR ডিটারমিন করতে বলা হলো রিকোয়ারমেন্টস 1 এ। সো এই MIRR এটা সূত্র হচ্ছে n রুট। এখন এটাকে ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো হোল মাইনাস 1, এটা হলো MIRR এর সূত্র। সো আমরা এখন এখান থেকে ফিউচার ভ্যালু ক্যাশ ফ্লো এটা ডিটারমিন করব, এবং প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও এটা প্রশ্নে দেওয়া আছে, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো ফার্স্ট ওয়ান আসো ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লো। তাহলে ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লো হচ্ছে, এটা সূত্র হচ্ছে এনসিবি ইন্টু 1 প্লাস আই। এখানে আই হতে পারে, আর হতে পারে, কে হতে পারে, সো নো প্রবলেম। মানে হচ্ছে তোমার যেই ক্যাশ ফ্লো গুলা বা এনসিবি গুলা তুমি পাবা, সেই এনসিবি গুলাকে তুমি প্রজেক্টের মেয়াদ শেষ হওয়া অবধি তুমি রিইনভেস্ট করবা। সো প্রশ্নে যে ডিসকাউন্ট রেটটা দেওয়া থাকবে, সেই ডিসকাউন্ট রেটের মাধ্যমে তুমি এটাকে কি করবে, রিইনভেস্ট করলে প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ার পরে কতটুকু রিটার্ন পাওয়া যায়, সেটাকে আমরা বলবো ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লো। তাহলে এখন আমরা এখানে করলাম যে এনসিবি ইন্টু 1 প্লাস আই হোল পাওয়ার এন সামেশন। তাহলে দেখো 6500 এটা আমরা পেয়েছি ফার্স্ট ইয়ারের শেষে, 6500 টাকা এটা আমরা পেয়েছি ফার্স্ট ইয়ারের শেষে। তাহলে এই টাকা প্রজেক্টের মেয়াদ শেষ হওয়া অবধি পর্যন্ত আমরা বিনিয়োগ করব। তাহলে কত বছরের জন্য বিনিয়োগ করতে পারবো, আমার প্রজেক্টের মেয়াদ আর বাকি থাকে 3 বছর। সো ফার্স্ট ইয়ারের শেষে যদি 6500 টাকা পাই, এই টাকাটাকে আমি 3 বছরের জন্য বিনিয়োগ করতে পারবো। তাহলে আমার এখন সূত্র অনুযায়ী বলি, এনসিবি 6500 ইন্টু 1 প্লাস আই, ডিসকাউন্ট রেট 12%, সো 0.12 ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার 3। তাহলে এখানে প্রথম ক্যাশ ফ্লোর ফিউচার ভ্যালু নির্ণয় হলো, প্লাস সেকেন্ড ক্যাশ ফ্লো যেটা আমরা দ্বিতীয় বছরের শেষে পেয়েছি। তাহলে এই 3000 টাকা আমি প্রজেক্টের মেয়াদ শেষ হওয়া অবধি বিনিয়োগ করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমি কয় বছরের জন্য বিনিয়োগ করব, 2 বছর। সেকেন্ড ইয়ারের শেষে পেলে আমি এটা 2 বছরের জন্য পুনঃবিনিয়োগ করতে পারবো। সো আমরা লিখলাম এখানে 2 বছর। তাহলে লিখলাম 3000 ইন্টু 1 প্লাস 0.12 হোল পাওয়ার 2 প্লাস তৃতীয় বছর শেষে আমি আবার 3000 টাকা পেলাম, এবং এই টাকাটাকে আমরা 1 বছরের জন্য পুনঃবিনিয়োগ করতে পারবো। তাই লিখলাম 3000 ইন্টু 1 প্লাস 0.12 ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার 1 প্লাস চতুর্থ বছরের শেষে আমি কিন্তু 1000 টাকা পাবো। সো এই 1000 টাকাকে পুনঃবিনিয়োগ করা যাবে না, তাহলে এই পুরো টাকাই আমার থেকে যাবে, অর্থাৎ এটাকে আমরা রিইনভেস্ট করতে পারতেছি না। তাহলে এখন এই ক্যাশ ফ্লোগুলার ভবিষ্যৎ মূল্য একসাথে আসতেছে 17255 টাকা। তাহলে আমরা ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লো এটা পেলাম, দ্যাট মিনস রিইনভেস্ট ভ্যালু এটা পেলাম। আর প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও এটা হচ্ছে আমার 10,000, দ্যাট মিনস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এখন আমরা যদি MIRR এটার মাঝে এটা সূত্রের মাঝে এটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি আসে দেখো, আমি লিখলাম n, এখানে আমার সূত্র ছিল n রুট, সো লিখলাম n
রুট এটা দিলাম, দেওয়ার পরে ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লো আমার 17,255 বা প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও 10,000। সো আমি এই অংশের ক্যালকুলেশন করলে পাই 1.14612। এখন এইটা থেকে -1 করব, যে রেজাল্টটা পাবো সেটা থেকে আমি -1 করব, করলে আমরা পাবো 0.14612। এখন এটাকে 100 দ্বারা গুণ করলে 14.61% এটা পাবো। এখানে যে সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম MIRR, যে এন রুট, এটা তুমি এটা দিয়েও করতে পারো, এটার বাহিরেও সূত্র আছে, সেই সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো। যেমন আমি মুখে বলি সেই সূত্রটা, আমরা অনার্স ফার্স্ট ইয়ারে টাইম ভ্যালু অফ মানিতে ইন্টারেস্ট ক্যালকুলেশন এটা আমরা করেছিলাম, যে তোমার সিঙ্গেল সাম মেথডের ইন্টারেস্ট ক্যালকুলেশন যেভাবে করেছিলাম, যে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই হোল পাওয়ার n। সো ফিউচার ভ্যালুর ফিগার লিখলাম, প্রেজেন্ট ভ্যালুর ফিগার লিখলাম, দেন 1 প্লাস আই, এই আই এর মানটা আমরা ডিটারমিন করছি হোল পাওয়ার n এটা দিয়ে। সো আমরা এখানেও সেম ভাবে ওই আই এর মানটা যেভাবে বের করা হয়, এখানেও ওই একই সূত্রে অ্যাপ্লাই করে তুমি MIRR এর মান বের করতে পারো। এখন সেটা কিভাবে তুমি করবে আমি মুখে বলতেছি। তুমি লিখবে ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লো, যেটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম 17,255। সো প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও এটা হচ্ছে 10,000। তাহলে আমরা সূত্রে যদি বলি ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু বলতে ব্র্যাকেট দিবে 1 প্লাস আই, এই আই এর পরিবর্তে তুমি MIRR এটা লিখবে, ব্র্যাকেট ক্লোজ, হোল পাওয়ার দিয়ে লিখবে 4, যেহেতু আমার এখানে n দেওয়া আছে 4। সো তুমি এখন লিখবে ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু, দ্যাট মিন্স ফিউচার ভ্যালু হচ্ছে 17,255 ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 10,000 ইকুয়াল টু ব্র্যাকেট 1 প্লাস MIRR ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার 4। সো এখন 17,255 কে যখন 10,000 দ্বারা ভাগ করবে তখন তোমার মান আসবে 1.7255, আর বিপরীত সাইডে ইকুয়াল টু আসবে, ইকুয়াল টু দিয়ে আসবে ব্র্যাকেট 1 প্লাস আই অথবা MIRR হোল পাওয়ার 4। সো আমরা ব্র্যাকেট 1 প্লাস MIRR ব্র্যাকেট ক্লোজ হোল পাওয়ার 4 ইকুয়াল টু 1.7255 এটা লিখব। লেখার পরে আমি লিখব 1 প্লাস MIRR ইকুয়াল টু বিপরীত সাইডে এসে 1.7255 এটার উপরে হোল পাওয়ার 1/4 এটা ইউজ করব। সো সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমি 1.7255 হোল পাওয়ার দিয়ে ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের ভিতরে লিখব 1/4 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু দিলে আমার মানটা আসবে 1.1462। দেন MIR ইকুয়াল টু 1.14612 মাইনাস 1 ইকুয়াল টু আসবে 0.14612, সো 14.61%। তাহলে আমরা অনার্স ফার্স্ট ইয়ারে যেভাবে আই এর মান বের করছি টাইম ভ্যালু অফ মানের সিঙ্গেল সাম মেথডে, এখানেও সেম ভাবে আমরা এই MIRR এর মান বের করতে পারি, এই সূত্র অ্যাপ্লাই না করেও পারি। তাহলে আমরা MIRR এটা শিখলাম ফর এক্সপো 1। এখন আসো এক্সপো 2 এর ক্ষেত্রে আমাদের কি আসে। এক্সপো 2 এর ক্ষেত্রে আবার সেম ভাবে আমরা ক্যালকুলেশনটা করলাম, ইয়ার 1 to 4 তাদের এনসিবি গুলা, পিভি ফ্যাক্টর গুলা এন্ড প্রেজেন্ট ভ্যালু লিখে আমরা এনপিভি বের করলাম 630। ঠিক একইভাবে আইআরআর করার জন্য এটা যেহেতু পজিটিভ আসছে তাই এই ডিসকাউন্ট রেটটাকে আমাকে বাড়াতে হয়েছে। সো আমরা বাড়িয়ে 20% করে তার এনপিভি ডিটারমিন করলাম, তাতে আমার এনপিভি মাইনাস আসছে 940। এখন আমরা এক্সপো 1 এর এনপিভি প্রশ্নে যে ডিসকাউন্ট রেট দেওয়া ছিল সেটা ধরে আমরা পজিটিভ পেলাম।
আর আইআরআর করার জন্য আমি আরেকটা এনপিভি করলাম, সেটা নেগেটিভ আমরা পেলাম। সো এখন আইআরআর এর সূত্র আমরা অ্যাপ্লাই করব। আমরা জানি আইআরআর ইকুয়াল টু লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস পজিটিভ এনপিভি ডিভাইডেড বাই পজিটিভ এনপিভি মাইনাস নেগেটিভ এনপিভি ইন্টু হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট। সো এটা হচ্ছে আমার লোয়ার ডিসকাউন্ট রেট, এটা হায়ার ডিসকাউন্ট রেট, এটা পজিটিভ এনপিভি এবং এটা নেগেটিভ এনপিভি। সো আমরা সূত্র অনুযায়ী এখানে সেটা প্রয়োগ করলাম, সূত্র অনুযায়ী আমরা এখানে সেটা প্রয়োগ করলাম। প্রয়োগ করলে এখানে 12% প্লাস 630, এটা পজিটিভ এনপিভি মাইনাস ফর্মুলার মাইনাস 940 ইন্টু 20 মাইনাস 12, এখানে 12। সো ক্যালকুলেশন করো, করলে তোমার এখানে আসতেছে 12 প্লাস 3.21 সমান 15.21%। তাহলে আমরা আইআরআর পেলাম কত? এক্সপো 2 তে 15.21%। এখন আসো এমআইআরআর ফর এক্সপো 2, আমরা সূত্রটা প্রয়োগ করলাম। এখন সূত্র অনুযায়ী ইনফরমেশনগুলা ওয়ার্কিংস করতে গেলাম। তাহলে ওয়ার্কিংস এর মধ্যে ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লো এটা আমরা ক্যালকুলেট করলাম। এখন এখানে 3500 টাকা, এটা ফার্স্ট ইয়ারের শেষে তুমি ক্যাশ ফ্লো পেলা। এই টাকাকে তুমি আবার 3 বছরের জন্য বিনিয়োগ করবা সেই 12% ডিসকাউন্ট রেটে। সেকেন্ড ইয়ারের শেষে 3500 পেলাম, সেটাকে 2 বছরের জন্য। থার্ড ইয়ারে 3500 পেলা, সেটাকে 1 বছরের জন্য। এবং চতুর্থ বছরের শেষে তুমি 3500 পেলা। যেহেতু প্রজেক্টের মেয়াদ 4 বছর, তাই এটাকে আর রিইনভেস্ট করা সম্ভব না। সো এই ফিগার এটাই থাকবে। এখন আমরা টোটাল ক্যালকুলেশন করলে ফিউচার ভ্যালু পাচ্ছি 16,727 টাকা। সো এখন সূত্র অনুযায়ী যদি আমরা এটা প্রয়োগ করি, তাহলে আমরা 4√16,727 ডিভাইডেড বাই 10,000 হোল মাইনাস 1। সো ক্যালকুলেশন করলে 1.1373 মাইনাস 1 ক্যালকুলেশন করে আমরা এটা পাই। সো 13.73%। এখন আমাদেরকে বিতে বলছে যে এই যে দুইটা প্রজেক্টের আমরা ক্যালকুলেশনগুলো করলাম, করার পরে তারা বলছে একটা সিদ্ধান্ত প্রদান করতে। এখন তারা ফার্স্ট ওয়ান যেটা বলছে যে প্রজেক্টটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এই দুইটা প্রজেক্টের মধ্যে কি একটা প্রজেক্ট গ্রহণযোগ্য হবে না বোথ প্রজেক্ট গ্রহণযোগ্য হবে, তোমাকে সিদ্ধান্ত দিতে। তাহলে দেখো, আমরা প্রথমে সিদ্ধান্ত দিই। সিদ্ধান্তের মধ্যে আমরা বলি এনপিভি যদি 0 অথবা পজিটিভ হয় তাহলে প্রজেক্ট অ্যাকসেপ্টেড, এটা ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে। যদি স্বাধীন প্রকল্প হয় তখন আমরা বলি এনপিভি 0 অথবা পজিটিভ হলে প্রজেক্ট অ্যাকসেপ্টেড, নেগেটিভ হলে রিজেক্টেড। আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটাল চেয়ে বেশি হয় তাহলে অ্যাকসেপ্টেড, আর যদি কম হয় তাহলে রিজেক্টেড। এমআইআরআর সেম কেস, যদি ডিসকাউন্ট রেটের চেয়ে বেশি হয় তাহলে প্রজেক্ট অ্যাকসেপ্টেড, কম হলে রিজেক্টেড। এখন আমরা এখানে দেখতেছি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট হিসেবে আমরা সিদ্ধান্তটা দিচ্ছি এক্সপো 1 and এক্সপো 2 both are independent projects. So we saw the NPV is positive, IRR is higher than the discount rate, and MIRR is also higher than the discount rate. So we can say the both projects are accepted when they are independent, because both projects NPV is higher, NPV is positive, both projects IRR is higher, and both project MIRR is higher than the cost of capital. So comment, both projects should be accepted when they are independent, because both projects NPV is positive. You can only one case we show. So third one যেটা বলছে যে যদি এই প্রজেক্টটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, এক্সপো 1 and এক্সপো 2 মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে আমরা এই দুইটা প্রজেক্টের মধ্যে থেকে কোন প্রজেক্টটা গ্রহণ করব এই সিদ্ধান্তটা তোমার কাছে দিতে বলছে। এখন দেখো, যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হবে তখন দুইটা প্রজেক্ট থেকে অবশ্যই যে কোনো একটা প্রজেক্ট তোমাকে গ্রহণ করতে হবে। তবে সেক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো সেটা আমাকে গ্রহণ করতে হবে। এখন ভালো বা মন্দ আমরা কিভাবে বুঝবো? যেমন দেখো এনপিভি, এটার মাঝে এক্সপো 1 এটাতে আসছে 966 আর এখানে 630। সো এখানে দেখো এনপিভি এটাতে বেশি পজিটিভ, কিন্তু এখানে
বেশি। আইআরআর এখানে 18.19, এখানে 15.21, তাহলে এটার তুলনায় এক্সপো 1-এ আইআরআর বেশি। ঠিক একইভাবে এম আইআরআর এক্সপো 2-তে 13.73 আর 1-এ 14.61। সো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেছি যে এক্সপো 1টা ভালো, মানে এক্সপো 2 থেকে এক্সপো 1-এর অবস্থানটা ভালো। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে আমরা বলবো এক্সপো 1 শুড বি accepted because NPV of Expo 1 is higher than the Expo 2. Again, IRR of Expo 1 is higher than the Expo 2. So এইভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেছি Expo 1 এর অবস্থানটা ভালো। এই কারণে আমরা বলবো যে we should accept when they are mutually accept the Expo 1, we should accept project Expo 1 should be accepted when they are mutually exclusive because Expo 1 NPV is higher than the Expo 2. তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে যদি Expo 1 and Expo 2 এর মধ্যে এটার NPVটা নেগেটিভ আসতো, এটা পজিটিভ আসতো, তাহলে এটা 12% থেকে আইআরআর কম আসতো এবং এটা 12% থেকে কম আসতো। সেক্ষেত্রে আমরা বলতাম Expo 2 শুড বি অ্যাকসেপ্টেড, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ। সো যেটা পজিটিভ সেটা ভালো, সেটাই অ্যাকসেপ্টেড। ওকে, তাহলে আশা করি আমরা কিভাবে একটা অঙ্ক থেকে সিদ্ধান্তে আসতে হয় সেটা আমরা শিখতে পেরেছি। তারপরে আসো আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম এন্ড সলিউশন অফ সিএপিএম এর কিছু ম্যাথ নিয়ে এবার আলোচনা করব। সিএপিএম এ মধ্যে ঝুঁকি এখানে কাউন্ট করা হয় বিটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই সকল ঝুঁকিকে এখানে কাউন্ট করা হয়। সিএপিএম এর মধ্যে মেজর দুটা ম্যাথ বিদ্যমান থাকে, একটা হলো অ্যাকর্ডিং টু এসএমএল আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিএমএল। এখানে আমরা এক্সপেক্টেড রিটার্ন ডিটারমিন করি, বিটা ডিটারমিন করি। সো এই এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করার ক্ষেত্রে আমরা এসএমএল এর সূত্র অ্যাপ্লাই করতে পারি, কিন্তু কখন এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে? যখন একটা সিঙ্গেল স্টক, সিঙ্গেল ইনভেস্টমেন্ট বা সিঙ্গেল ইনভেস্টরের কথা বলা হবে, তখন আমরা এসএমএল এর সূত্র অ্যাপ্লাই করি। এটা হচ্ছে সিঙ্গেল স্টক, সিঙ্গেল ইনভেস্টমেন্ট বা সিঙ্গেল ইনভেস্টরের ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্নের সূত্র হচ্ছে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা, আরএ প্লাস আরএম মাইনাস আরএফ ইন্টু বিটা। এটা হলো অ্যাকর্ডিং টু এসএমএল যখন সিঙ্গেল স্টকের কথা বলা হবে। দেন এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু আরএ প্লাস আরএম মাইনাস আরএফ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিএমএল। সিএমএল এর সূত্র কখন আমরা অ্যাপ্লাই করব? যখন পোর্টফোলিও স্টক, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও ইনভেস্টরের কথা বলা হবে। দেন আসো বিটা, এটা হচ্ছে কোরিলেশন এক্সএম ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পি ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এম ডিভাইড বাই মার্কেট ভেরিয়েন্স। তাহলে এখানে এই সূত্রগুলা আমরা পাই। এটার বাহিরে স্লোপ অফ এসএমএল, স্লোপ অফ এসএমএল হচ্ছে আরএম মাইনাস আরএফ, আবার স্লোপ অফ সিএমএল এটা হচ্ছে আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট। তাহলে এই সূত্রগুলা আমরা এখানে খুঁজে পাই। এখন এটার ম্যাথমেটিক্যাল সলিউশন আমরা করতে যাব। সো আমরা একটা অঙ্ক নিয়ে শুরু করি। এখানে বলা হচ্ছে গিভেন দ্য ফলোইং ডাটা, এক্সপেক্টেড রিটার্ন ফর দ্য মার্কেট ইজ 12%, দ্যাট মিনস RM। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট, এটা দেওয়া আছে 21%। রিস্ক ফ্রি RF দেওয়া আছে 8%। কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন স্টক A and M 0.8, B and M 0.6, and standard deviation of A 25% and B 30%. So তোমাকে ডিটারমিন করতে বলছে ক্যালকুলেট দ্য বিটা ফর স্টক A and B, স্টক A and B বিটা নির্ণয় করতে বলছে, and also calculate the required rate of return for each stock. এখন এখানে শোনো, যখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলবে তখন বিটাটা আমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে, আর যখন এক্সপেক্টেড রিটার্ন বলবে তখন প্রশ্নে বিটার মান দেওয়া থাকবে। বিটা
যদি আমরা নিজেরা ক্যালকুলেট করে বের করি অর্থাৎ প্রশ্নের ইনফরমেশনের উপর ভিত্তি করে, তখন আমরা সেটাকে বলবো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। কিন্তু আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন উভয়ের সূত্র এক। দ্যাট মিনস এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা। এখন এখানে তো দুই জায়গায় এক্সপেক্টেড রিটার্ন আছে, তাহলে কেন আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করলাম? কারণ আমরা বলেছি একটা সিঙ্গেল স্টক, সিঙ্গেল ইনভেস্টমেন্ট বা সিঙ্গেল ইনভেস্টরের জন্য যদি এক্সপেক্টেড রিটার্ন বের করতে হয় তাহলে SML এর সূত্র। সো এখানে বলছে এই যে স্টক A এন্ড B, তোমাকে বলছে ক্যালকুলেট রিকোয়ার্ড রিটার্ন ফর ইচ স্টক, তার মানে সিঙ্গেল স্টক A এবং B উভয়ের জন্য আলাদা আলাদা করে রিটার্ন বের করতে বলা হয়েছে। এই কারণে আমরা SML এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখন আসো আমরা যদি ইনফরমেশনগুলো এখানে কাউন্ট করি, RF8, RM12, standard deviation market 21, standard deviation of stock A 25% and stock B 30%. Correlation coefficients of A and M 0.8 and B and M 0.6. So আমরা যদি বিটা বের করি তাহলে ইনফরমেশন বিটা A equal to correlation coefficient A and M into standard deviation A into standard deviation of market divided by market variance. সো আমরা যদি ইনফরমেশন কাউন্ট করি তাতে আমাদের রিটার্ন বিটা আসতেছে 0.952, বিটা আসতেছে 0.952। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মার্কেট বিটা অলওয়েজ 1। সো একটা প্রতিষ্ঠান বা একটা স্টক 1 এর চেয়ে বেশি বিটা গ্রহণ করতে পারে, 1 এর চেয়ে কম বিটা গ্রহণ করতে পারে। বিটা মিন্স ঝুঁকি। সো সে 1 এটার চেয়ে বেশিও গ্রহণ করতে পারে, 1 এর চেয়ে মানে মার্কেট যে ঝুঁকি আছে সেই ঝুঁকির চেয়ে বেশি ঝুঁকিও গ্রহণ করতে পারে। বেশি ঝুঁকি গ্রহণ করা মানে হচ্ছে সে বেশি রিটার্ন প্রত্যাশা করে, কম ঝুঁকি গ্রহণ করা মানে হচ্ছে সে কম রিটার্ন প্রত্যাশা করে। সো বিটা ফর A এটা আমরা পেলাম 0.952। এখন আসো বিটা ফর B, এটা আসতেছে তোমার কোরিলেশন, আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। সো এখানে মানটা আসতেছে 0.857। এখানে কোরিলেশন B and M 0.6, standard deviation of B 30 and market standard deviation 21 and 21 whole square অর্থাৎ মার্কেট ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড ডিভিশন এবং ভেরিয়েন্সের মধ্যে পার্থক্য হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশনের উপরে স্কয়ার নেই, ভেরিয়েন্সের উপর স্কয়ার আছে। সো আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন পেয়েছি 21, তার উপরে যখন স্কয়ার করি তখন এটা হয় ভেরিয়েন্স। আবার অনেক ক্ষেত্রে প্রশ্নে ভেরিয়েন্সের মান দেওয়া থাকতে পারে, তখন সেটাকে আমরা রুট করে এখানে বসাবো, উপরে বসাবো স্ট্যান্ডার্ড ডিভিশন, এখানে সেটা রুট করলে যে মান আসবে সেটা বসাবো। সো ক্যালকুলেশন করে আমরা বিটা ফর B এটা পেয়েছি 0.857। তাহলে আশা করি আমরা বিটাটা ক্যালকুলেশন কিভাবে হয় সেটা বুঝতে পেরেছি। এখন রিকোয়ারমেন্টস B, সেখানে বলছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে আসো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এখন আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্রটাই। সো সেটা হচ্ছে আমার RF প্লাস RM মাইনাস RF ইন্টু বিটা, এটা অ্যাকর্ডিং টু SML। তাহলে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন A এর ক্ষেত্রে এর ইনফরমেশনগুলো এখানে পুট করলাম, RF 8% প্লাস RM 12 মাইনাস 8 ইন্টু বিটা ফর A 0.952, তাতে আমাদের এখানে 11.808% বের হলো। তাহলে এটাকে বলা হচ্ছে রিকোয়ার্ড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন এবং রিকোয়ার্ড রিটার্নের সূত্র সেম, তাই এখানে এক্সপেক্টেড রিটার্ন লেখা হলো। সো এটাকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন উপরে বলা হয়েছে। সো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর A এটা হচ্ছে 11.808। এখন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ক্ষেত্রে এই বিটাটা নিজেদের ক্যালকুলেশন করতে হয় প্রশ্নের ইনফরমেশনের আলোকে, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্নের ক্ষেত্রে এই বিটাটা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে ঠিক একইভাবে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন B এটা নির্ণয় করব। সো আমরা ইনফরমেশনগুলো পুট করলে সেখানে পাচ্ছি 11.428। তাহলে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন নির্ণয় করা শিখলাম অ্যাকর্ডিং টু CAPM। তবে এখানে একটা সিঙ্গেল স্টক, এই কারণে আমরা SML এর সূত্র
অ্যাপ্লাই করেছি। এখন আসো আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে প্রবলেমটা হচ্ছে ইনফরমেশন আর অ্যাভেলেবল ফর 5 মিউচুয়াল ফান্ডস। এখন দেখো এই যে মিউচুয়াল ফান্ড এটা বলা হলো, প্রতিটা মিউচুয়াল ফান্ড এক একটা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এখন কিভাবে পোর্টফোলিও হলো? কারণ মিউচুয়াল ফান্ডে একটা সিঙ্গেল স্টকের বা সিঙ্গেল ইনভেস্টর টাকা জমা দেন না বা বিনিয়োগ করেন না, সেখানে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট আসে, অর্থাৎ ইনভেস্টর যারা তারা এখানে বিনিয়োগ করেন, বিভিন্ন প্রকারের ইনভেস্টর। এবং সেখানে যে ফান্ডটা ক্রিয়েট হবে ওই ফান্ডটা আবার মিউচুয়াল ফান্ড কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় স্প্রেড করে বিনিয়োগ করবেন। সো এই কারণে মিউচুয়াল ফান্ডকে বলা হয় কি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। সো এই পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এখানে 5টা মিউচুয়াল ফান্ড এ বি সি ডি দেওয়া আছে, সো প্রত্যেকটাই পোর্টফোলিও। এখন বলছে অল অ্যাজিউম টু বি এফিসিয়েন্ট অ্যাজ ফলোজ। এখন দেওয়া আছে এখানে যে স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে, তার মানে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ পোর্টফোলিও এটা, যেহেতু মিউচুয়াল ফান্ড এর মান বি সি ডি ই মান দেওয়া আছে। সো স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এ মানে পোর্টফোলিও এ এটা 15, বি 17 এভাবে দেওয়া আছে। and expected return for market equal to 12%, RF 8% এবং standard deviation of market 21%। এখন তোমাকে ডিটারমিন করতে বলছে ক্যালকুলেট দ্য স্লোপ অফ সিএমএল। তাহলে সিএমএল ডিটারমিন করব। এই সিএমএল এর আমরা যখন সিএমএল এর সূত্রটা দেখলাম, সেখানে আমরা বলছি RF প্লাস RM মাইনাস RF ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন অফ মার্কেট। এখানে RM মাইনাস RF ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন অফ মার্কেট এটাকে মূলত স্লোপ অফ সিএমএল বলা হয়। তাহলে স্লোপ অফ সিএমএল বের করতে হবে। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ পোর্টফোলিও, অর্থাৎ এখানে মিউচুয়াল ফান্ড এ বি সি ডি ই প্রত্যেকটারই আমার এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। তাহলে সূত্র কি? RA প্লাস RM মাইনাস RF ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন অফ মার্কেট ইনটু স্ট্যান্ডার্ড ডিভিশন অফ পোর্টফোলিও। দেন র্যাঙ্ক দ্য পোর্টফোলিও ইন ইনক্রিজিং অর্ডার অফ এক্সপেক্টেড রিটার্ন। এখন আমি 2 নম্বরে যে এক্সপেক্টেড রিটার্নগুলো ডিটারমিন করব, ওই রিটার্নগুলোকে র্যাঙ্কিং করব। যেটা সবচেয়ে ছোট, যেহেতু ইনক্রিজিং বলছে, তাহলে যেটা সবচেয়ে ছোট সেটাকে বলবো র্যাঙ্কিং এ ফার্স্ট, তারপরে সেকেন্ড, থার্ড, এভাবে আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে যাব। সো এটাকে বলা হচ্ছে র্যাঙ্ক দ্য পোর্টফোলিও ইন ইনক্রিজিং অর্ডার অফ এক্সপেক্টেড রিটার্ন। দেন লাস্ট ওয়ান বলছে ডু এনি অফ দ্য পোর্টফোলিওস হ্যাভ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন অ্যাজ দ্য মার্কেট। যেখানে যে পোর্টফোলিওগুলোর আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করতেছি, এটা কোনোটা মিলে যাচ্ছে কিনা, মার্কেটের কোনোটা মিলে যাচ্ছে কিনা। যেখানে মার্কেটে অনেকগুলো পোর্টফোলিও আছে, এটার মধ্যে কোনোটার সাথে মিলে যাচ্ছে কিনা। যদি মিলে যায় তাহলে কেন মিলবে, আর যদি না মিলে তাহলে কেন মিলবে না, সেম হবে না, একই হবে না, সেটার জন্য আমরা ডিসিশন দিব। তাহলে এখন আসো আমরা এটার সলিউশনে আসি। সো সলিউশনের মধ্যে ফার্স্ট ওয়ান স্লোপ অফ সিএমএল আমরা লিখলাম RM expected return for market মানে RM minus RF standard deviation of market। সো ক্যালকুলেশন করলে আমরা 12 minus 8 ডিভাইড বাই 21, তাতে আমাদের মান হচ্ছে 0.19। তাহলে আমরা স্লোপ অফ সিএমএল এটা পেয়ে গেলাম। দেন আমাদের এখন এক্সপেক্টেড রিটার্ন ফর পোর্টফোলিও, দ্যাট মিন্স মিউচুয়াল ফান্ড যেহেতু পোর্টফোলিও, তাই আমরা এখানে পোর্টফোলিও লিখলাম। কারণ পোর্টফোলিও হচ্ছে একের অধিক স্টকে যখন অর্থটা বিনিয়োজিত হয় বা একের অধিক প্লেসে যখন অর্থটা বিনিয়োজিত হয়, তখন সেটাকে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলা হয়। সো প্রতিটা মিউচুয়াল ফান্ড এক একটা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এখন এই পোর্টফোলিও সূত্র হচ্ছে, পোর্টফোলিও মানে এখানে সিএমএল এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ফর পোর্টফোলিও ইকুয়াল টু RA প্লাস এক্সপেক্টেড রিটার্ন ফর মার্কেট মাইনাস RF ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন অফ মার্কেট ইনটু স্ট্যান্ডার্ড ডিভিশন অফ পোর্টফোলিও। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিএমএল। সো এখন আমরা ক্যালকুলেশনগুলো করলাম যে এক্সপেক্টেড রিটার্ন ফর এ মিউচুয়াল ফান্ড এ, দ্যাট মিন্স পোর্টফোলিও এ, ফিগারগুলো কাউন্ট করলাম। কাউন্ট করলে আমরা এখানে পাচ্ছি 10.85%। দেন এইভাবে আমরা এক্সপেক্টেড রিটার্ন ফর বি, দ্যাট মিন্স মিউচুয়াল ফান্ড বি, এটার মানগুলো বসাবো। সো মান 8, এটা হলো RF প্লাস 12 মাইনাস 8 ডিভাইডেড বাই 21
ইন্টু মিউচুয়াল ফান্ড বি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও, এটা ছিল 17%। তাহলে আমরা বসালাম 11.23। সো এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের সি এর মান আসতেছে 12.18, ডি এর মান আসতেছে 12.75 এবং ই এর মান আসতেছে আমাদের 13.70%। সো আমরা এইভাবে সিএমএল এর মাধ্যমে এক্সপেক্টেড রিটার্নগুলো ডিটারমিন করলাম। তাহলে আমার 2 নম্বর রিকোয়ারমেন্টস কমপ্লিট। সো এখন আসো 3 নম্বর রিকোয়ারমেন্টস। তারা বলছে র্যাঙ্কিং অফ দ্য পোর্টফোলিওস ইন ইনক্রিজিং অর্ডার। তাহলে আমরা মিউচুয়াল ফান্ডগুলো প্রথমে লিখি, দেন এই এক্সপেক্টেড রিটার্নগুলো আমরা লিখলাম। এখন আমাদের র্যাঙ্কিং করতে হবে। র্যাঙ্কিং এর মধ্যে এখানকার যে এক্সপেক্টেড রিটার্ন সবচেয়ে ছোট, আমরা সেটাকে বলবো র্যাঙ্কিং এ ফার্স্ট, তারপরে বড় সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে। তাহলে এখন এখানে দেখো প্রথমটাতে আসছে আমাদের 10.85%। তাহলে এটার চেয়ে ছোট আর নেই, সো আমরা এটাকে বলবো ফার্স্ট, র্যাঙ্কিং এ ফার্স্ট। তারপরেরটা 11.23, এটার চেয়ে 1 নাম্বার বাদ দেওয়ার পরে এটার চেয়ে আর ছোট নেই, সো এটা হলো সেকেন্ড র্যাঙ্কিং এ। তাহলে এইভাবে থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে ডিটারমিন হলো। এখন এখানে শোনো, এই যে এক্সপেক্টেড রিটার্নগুলা এখানে আনএক্সপেক্টেড ওয়েতে সবগুলা ছোট থেকে বড়র দিকে সাজানো হয়েছে, সাজানো ছিল। কিন্তু যদি এমন হতো এই 10.85 এটা মনে করো ডি এর এখানে পড়তো, আর 12.75 এটা এর এখানে পড়তো, ক্যালকুলেশনে যদি আমার এইভাবে মানটা আসতো, তাহলে আমরা কিভাবে লিখতাম? তখন আমরা ডি এর বরাবর এটা র্যাঙ্কিং এ ফার্স্ট, তারপরে 11.23 এখানে সেকেন্ড, 12.18 থার্ড, এন্ড এখানে 12.75 যদি এখানে হয় তখন এটা ফোর্থ, এন্ড লাস্ট ওয়ান এটা ফিফথ হতো। তাহলে আমরা র্যাঙ্কিংটা বুঝলাম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি দুইটার এক্সপেক্টেড রিটার্ন সেম হয়ে যায়, তখন আমরা র্যাঙ্কিং কি করব? তখন র্যাঙ্কিং দুইটাকে যোগ করে, যেমন এই দুইটা 3, 4 দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব, তখন এখানে যেমন 7 আসে। তাহলে যদি দুইটারই মান 12.18 12.18 আসছে, তাহলে আমি এটাকে লিখতাম 3, এটাকে লিখতাম 4। দেন 4 এবং 3 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এখানে 3.5 3.5 এটা হতো, আর এটা 5 এর জায়গায় 5 হতো। তাহলে র্যাঙ্কিং এইভাবে করা হয়। এরপরে লাস্ট ওয়ান আসো, বলছে কোনো পোর্টফোলিও রেজাল্ট বা এক্সপেক্টেড রিটার্ন কি সেম কিনা। তাহলে আমরা এখানে দেখতেছি যে কোনোটারই এক্সপেক্টেড রিটার্ন সেম না, সো আমরা বলবো নো, দেয়ার ইজ নট এনি অফ দ্য পোর্টফোলিও হ্যাভ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন অ্যাজ দ্য মার্কেট, কারণ সেম না। এখন সমস্যা হলো কেন, তারা এটা জানতে চেয়েছে। কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কারণ পুরো অঙ্কের মধ্যে দেখো এই যে আমরা সলভ করলাম, আমার আর এফ প্রত্যেকটার জন্য 1, আর এম প্রত্যেকটার জন্য 1, স্ট্যান্ডার্ড ডিভিশন অফ মার্কেট প্রত্যেকটার জন্য 1, কিন্তু পরিবর্তন কোথায়? এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ পোর্টফোলিও, যেমন বি তে 17, সি তে 22, ডি তে 25, ই তে 30। তাহলে এটার পরিবর্তনগত কারণে এখানকার এক্সপেক্টেড রিটার্নের রেজাল্টটার পরিবর্তন হয়েছে। তাই আমরা এখানে বলি যে নো, দেয়ার ইজ নট এনি অফ দ্য পোর্টফোলিও হ্যাভ দ্য সেম এক্সপেক্টেড রিটার্ন ইন দ্য মার্কেট। This happens because the standard deviation of any portfolio is not same as the market. কারণ কোনোটারই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান না। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সমান হতো তাহলে আমরা বলতাম আমাদের এক্সপেক্টেড রিটার্নটাও সমান আসতো। যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও সমান না, তাই এটাও সমান আসে না। এখানে আমরা যে অঙ্কগুলা আজকে তোমাদেরকে দেখালাম, এই অঙ্কগুলা আমি তোমাদের ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট জেসি ভ্যান হর্ন ওনার বই থেকে দেখেছি, সেই অনুযায়ী তোমাদের এখানে সলভ করার চেষ্টা করেছি। এটার বাইরে আমি আরেকটা বই ফলো করি, সেটা হচ্ছে খান অ্যান্ড জেন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই দুইটা বইয়ের আলোকে মূলত আমি টোটাল ক্যাপিটাল বাজেটিংটা কমপ্লিট করেছি। তাহলে আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে শেষ করছি।